আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। ইতিমধ্যেই আমি মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে একটা ভিডিও দিয়েছি। সেখানে মাইক্রো ইকোনমিক্সের কম্পোনেন্টসগুলো কী কী আছে এবং কীভাবে পড়তে হবে সেগুলো আমি বলেছি। তো আজকে থেকে আমরা মূল টপিকে ঢুকবো, সেটা হচ্ছে ডিমান্ড। আচ্ছা, এবার এই ডিমান্ডকে যদি আমি একটা ক্রিকেট ম্যাচের সঙ্গে তুলনা করি তাহলে একটু ফোকাসটা ঠিক করে নিই। ওকে, তো এই ডিমান্ডকে যদি আমি একটা ক্রিকেট ম্যাচের সঙ্গে তুলনা করি তাহলে আমরা সকলেই জানি যে ক্রিকেট ম্যাচ খেলতে গেলে একটু নেট প্র্যাকটিসের দরকার আছে, তাই তো? আচ্ছা, সেই নেট প্র্যাকটিসটা আমরা করে নেব, তারপরে আমরা ডিমান্ডটা শিখবো। ডিমান্ড কিভাবে আসছে সেটা জানতে হবে। ওকে, ধরো কি করলাম, ব্রেথ নিলাম বা নিঃশ্বাস নিলাম। তুমি কোথাও একটা কোনো জুয়েলারি শপে যাচ্ছ, তো গেলে যাওয়ার পরে জুয়েলারি শপে দাঁড়িয়ে কি করলে, দোকানের বাইরে বাইক টাইক নিয়ে গেছো, ঘেমে টেমে গেছো, ঘামটা মুছলে, একটু ভালো করে জোরে নিঃশ্বাস নিলে, একটু জল খেয়ে জুয়েলারি শপে গিয়ে একটা ডায়মন্ড রিং কিনলে। ডায়মন্ড রিংটা কেনার পরে কি করলে, তুমি ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, অনলাইন ওয়ালেটের মাধ্যমে হোক বা ক্যাশে তুমি পেমেন্ট করলে। একটা ছোট গল্প বললাম। এইবার বিষয়টা হচ্ছে ডিমান্ডের কনসেপ্ট কিন্তু এইখান থেকে আসছে। কিভাবে আসছে ডিমান্ডের কনসেপ্ট এইখান থেকে? দেখো, যদি আমি ওইখানে একটা জুয়েলারি শপে গিয়ে আমি যে ব্রেথটা নিলাম, অর্থাৎ আমি হাওয়াটা নিলাম বা আমি যেটা নিঃশ্বাসটা নিলাম, তার জন্য আমি কোনো পয়সা দিলাম? বা আমি যে জলটা খেলাম তার জন্য কি আমি কোনো পয়সা দিলাম না। কিন্তু আমি ওইখানে গিয়ে যে ডায়মন্ড রিংটা কিনলাম তার জন্য পয়সা দিলাম। কেন? ডিমান্ডের কনসেপ্টটা আসবে এইখান থেকে। ডিমান্ড কিভাবে এলো সেটা আমাকে বুঝতে হবে। বোঝার জন্য সেটা হচ্ছে, আমার যে এয়ার বা আমার যে ওয়াটার, এটা হচ্ছে অ্যাম্পল, অর্থাৎ এটা এনাফ ইন কন্ডিশন বা এনাফ ইন স্টেটে আছে, যেটা আমাদের যে রিকোয়ারমেন্ট, আমরা যা পরিমাণ চাই, ধরো একটা প্রাণীকুল বা একটা অ্যানিমাল ডোমেন বলি বা আমরা যে প্ল্যান্ট ডোমেন বলি, তাদের যতটা পরিমাণ অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার বা অন্যান্য ইনার্ট গ্যাসগুলো যা কি দরকার, নাইট্রোজেন দরকার, সমস্ত কিছুগুলো প্রয়োজনের অতিরিক্ত আছে। এইবার ডায়মন্ড, গোল্ড, এনি আদার মেটালস, কোনো যা কিছু বা তাছাড়া বাকি যা কিছু, সব কিছুর পরিমাণটা কি? এইটুকু। আর এইটুকু পরিমাণ, আর এই এত লোক, এই এত মানুষ, তাহলে তাদের প্রত্যেকের কি হচ্ছে, দে অল আর ডিজায়ার টু বাই দিস প্রোডাক্ট। ওকে, দে অল আর ডিজায়ার টু বাই দিস প্রোডাক্ট। এবার প্রশ্নটা হচ্ছে, কিনবে কে? কেনার বিষয় আছে, জিনিসটাই কটা, অথচ সবার চাহিদা আছে। তো সবাই যখন চাইছে, সেখান থেকে সকলে যে চাহিদা, কারণ যখন তুমি সবাই ইনহেল করছে, আমরা সবাই যখন ইনহেল করছি, জল খাচ্ছি, সেটা কিন্তু অ্যাজ সাচ কোনো চাহিদা বুঝতে পারছি না, তখন সেখান থেকে শর্ট করে চাহিদার কনসেপ্টটা আসবে না। চাহিদার কনসেপ্টটা আসবে এইখান থেকে, যে এইটুকু জিনিস অথচ সবাই চাইছে। তখনই কি বিষয়টা আসে, এই চাহিদার। আর এই চাহিদাটা কার কার মেটানো যাবে, কাকে কতটা মেটানো হবে, সেইটা এলো জিনিসটা দাম, অর্থাৎ প্রাইসটা কতটা হবে, তাই তো? তাহলে এইভাবে ডিমান্ড এলো, এইভাবে প্রাইসের কনসেপ্টটা এলো। আচ্ছা, এই যে বিষয়টা এলো, এই যে ডিমান্ডের ব্যাপারটা বললাম, প্রাইসের ব্যাপারটা বললাম, কারণ আমাকে কিনতে গেলে তো আমার দাম লাগবেই। এবার বিষয়টা হচ্ছে, আমার যে লিমিটেড রিসোর্স বা আমার স্কেরসিটি অফ রিসোর্স বা আমার যে সম্পদের যে স্বল্পতা, এই যে জিনিসটা আছে, সেটাকে আমি 5 জনের মধ্যে মিট আপ করবো কিভাবে? 5 জনের কাছে। তো এখানে ইকোনমিতে 3টে প্রবলেম অ্যারাইজ করে। কি কি প্রবলেম অ্যারাইজ করে এবার আমি বোর্ড ওয়ার্ক করবো। প্রথম হচ্ছে হোয়াট, ক্লিয়ার? হোয়াট, হাউ, আর থার্ড হচ্ছে হুম। হোয়াট, হাউ আর হুম। কেন বিষয়টা দেখো, আমি কি তৈরি করবো। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা কিন্তু 3-4টে পার্টে আসবে। আমি একদিনই সব শেখাবো না, আস্তে আস্তে একটু ভিডিওগুলো একটু ইলংগেটেড হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো শেষ অবধি। আচ্ছা,
হোয়াট, কি তৈরি করব। ধরো আমার কাছে আয়রন আছে, ক্লিয়ার? আচ্ছা, আয়রন থেকে অনেক কিছু তৈরি হয়, আয়রন থেকে গান তৈরি হয়, আবার আয়রন থেকে রড তৈরি হয়, আয়রন থেকে বাইক তৈরি হয়। তাহলে আমি আমার যে এই যে হিউম্যান রিকোয়ারমেন্ট, যে হিউম্যান ডিজায়ার, সেটাকে আমাকে ফুলফিল করতে হলে আমার এই যে লিমিটেড রিসোর্স যেটা বলি আয়রন, সেটাকে দিয়ে আমি গান বানাবো না, আমি সেটাকে দিয়ে রড বানাবো না, আমি সেটাকে দিয়ে বাইক বানাবো, এই যে হোয়াট টু প্রডিউস, আমি কি তৈরি করব, এই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে এবং ইকোনমির এটা ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে হাউ টু প্রডিউসের ব্যাপারটা কেমন আসা যাক না। আমি আচ্ছা এই এক্সাম্পল যে হাউ টু প্রডিউস, কিভাবে প্রডিউস করব জিনিসটাকে। ধরে নিলাম আমি কোনো জমিতে চাষ করছি, সাপোজ কোনো জমিতে আমি চাষ করতে গিয়ে আমি দেখলাম যে আমি যখন আগে একটা লাঙল নিয়ে চাষ করছি, সাধারণ বীজ দিচ্ছি, গোবর সার দিচ্ছি, যতটা আমার উৎপাদন হচ্ছে তার থেকে আমি যদি শিফট করি, টেকনোলজিক্যাল আপগ্রেডেশন করি আমি, বা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হয়, যেমন আমি ট্রাক্টর নিয়ে এলাম, একটু উন্নত মানের বীজ নিয়ে এলাম, রাসায়নিক সার নিয়ে এলাম, তাহলে কি হবে, তার জন্য কিন্তু টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হলো এবং আমার প্রোডাকশন লেভেলটা বেড়ে গেল। তাহলে আমি কিভাবে প্রোডাকশন করব, সেটা হচ্ছে একটা ইকোনমির সেকেন্ড প্রবলেম। ডিমান্ডে ঝট করে ঢুকলে হবে না, এই বেসগুলোকে আগে জানতে হবে। আর হচ্ছে হুম, ভাই আমি কার জন্য তৈরি করব। আমার একটা দেশ, ধরে নিলাম একটা দেশ, সেই দেশটা হচ্ছে সিরিয়া। প্রত্যেক দেশকে আমি ভালোবাসি, সম্মান করি, তার সত্ত্বেও বলছি সিরিয়া হচ্ছে এমন একটা, যেটা বাস্তবকে বলতেই হবে। সিরিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে সবসময় যুদ্ধ লেগে থাকে। তাহলে সিরিয়ার জন্য কি তৈরি হবে, সিরিয়ার লোকেদের জন্য কি তৈরি হবে, সিরিয়ার লোকেদের জন্য যুদ্ধাস্ত্র তৈরি হবে, তাই তো, গান, বোম ইত্যাদি। এবার চলে আসবো আমি অস্ট্রেলিয়া কি করে, অস্ট্রেলিয়া ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনভেস্ট করে। তাহলে সেখানে সেই রকম জিনিস তৈরি হবে। তাহলে দেখো, জায়গা অনুযায়ী মানুষের যে আমাদের যে চয়েস, মানুষের যে ডিজায়ার, সেটা অনুযায়ীও কিন্তু আমার ইকোনমিক্যাল যে প্রোডাকশন বা ডিমান্ড থেকে যে প্রোডাকশনটা আসে, তাহলে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে ইকোনমির হচ্ছে এই তিনটে হচ্ছে বেসিক প্রবলেম। এবার ইকোনমিক্সে যে তিনটে প্রবলেম আছে না, এই তিনটে প্রবলেমকে আমাকে সর্ট আউট করতে হবে। কিভাবে সর্ট আউট করব, এই সর্ট আউট করার জন্য একটা মেথড আছে, সেটাকে বলা হয় পিপিসি, অর্থাৎ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এবার তুমি বলবে আমি তো ডিমান্ড করছি, তাহলে আমি কেন প্রোডাকশনের জায়গায় যাচ্ছি। দেখো, ইকোনমিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট যাকে রিলেট করতে জানতে হয়, ইকোনমিক্স শুধু আমি ডিমান্ডের চ্যাপ্টার খুললাম, ডিমান্ড পড়ে ফেললাম, সাপ্লাই চ্যাপ্টার খুললাম, সাপ্লাই করে ফেললাম, না। প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস ইন্টারনালি কানেক্টেড, আমাকে সেই কানেকশনটা তৈরি করতে হবে। ক্লিয়ার? চলো, বিষয়টা হচ্ছে এবং এটাকে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করব এবং এই যে তিনটে প্রবলেম, এই তিনটে প্রবলেমকে আমরা সর্ট আউট করবো। ধরে নিলাম, দেখো ইকোনমিতে বহু গুডস তৈরি হয়, আমি দুখানা গুডসকে ধরে নিলাম, এদিকটা ধরে নিলাম গুডস ওয়াই, আর এদিকটা ধরে নিলাম গুডস এক্স। এবার আমার হাতে এই দুখানা জিনিস আছে, ক্লিয়ার? এইবার চিন্তা করো, আমার যে লিমিটেড রিসোর্স, আমি প্রথমেই বলেছি কি, লিমিটেড রিসোর্স, তাই তো। তাহলে এই লিমিটেড রিসোর্স দিয়ে আমাকে হয় এক্স বানাতে হবে, নয়তো ওয়াই বানাতে হবে, আর নয়তো দুটোকে আমাকে র্যাশনালি বানাতে হবে। এখানে র্যাশনালিটির কনসেপ্টও চলে আসছে। র্যাশনালিটি কনসেপ্ট আমি একটু পরে বলছি। দেখো কি হলো, আমি দুটো কার্ভ আঁকলাম। এবার তোমরা বলে যে এইরকম টাইপের কেন কার্ভ আঁকছো, কি কারণ, আমি সমস্ত জিনিসটা ডিটেলসে বলছি। আচ্ছা, এইবার এখানে যে গুড এক্স আর গুডস ওয়াই ধরে নিলাম, লিমিটেড রিসোর্সটাকে আমি আয়রন হিসেবে ধরে নিলাম, আয়রন। তাহলে আয়রন দিয়ে আমি ওয়াই গুডস যেটা আছে সেটাকে ধরে নিলাম গান, আর এক্স যেটা গুডসটা আছে সেটাকে ধরে নিলাম ট্র্যাক্টর। তাহলে একটা দেশে দুটো জিনিসই তৈরি হয়, বা এই দুটো জিনিসই তৈরি হয়। এবার বিষয়টা হচ্ছে, আমি একটা এই যে রেখাটা আঁকলাম, এর উপরে একটা পয়েন্ট, এই পয়েন্টটাতে
যদি আমি কানেক্ট করি এইভাবে, কি দেখতে পাচ্ছি না, আমার x1 y1 দুটো পয়েন্ট আসছে। এর কোঅর্ডিনেটটা কি হবে? কোঅর্ডিনেট আমরা যেটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে শিখেছি, x1 y1, অর্থাৎ আমার যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে কাজে লাগিয়ে আমি এতটা পরিমাণ x1 বানালাম আর এই এতটা পরিমাণ আমি y1 বানালাম। ক্লিয়ার? আবার হতেই পারে এইখানে একটা পয়েন্ট, সেটাকে যদি আমি কানেক্ট করি, তাহলে আমি এইখানে কি বানাচ্ছি, x2 y2, অর্থাৎ আমি এতটা পরিমাণ এবার y2 বানাচ্ছি, অর্থাৎ গান বানাচ্ছি, আর এতটা পরিমাণ ট্র্যাক্টর বানাচ্ছি। তাহলে বুঝতে হবে এখান থেকে কিভাবে ইকোনমিক প্রবলেমগুলোকে আমরা সর্ট আউট করবো বা কিভাবে সমাধান করবো। দেখো কিভাবে প্রথম কি বলেছিলাম, হোয়াট টু প্রডিউস, কি তৈরি করতে হবে, দেশের যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তৈরি হবে। ভারত একটা কৃষি প্রধান দেশ, তার কৃষির জিনিস তৈরি বেশি হবে, তুলনামূলক যে যুদ্ধের জিনিস সেটা কম হবে, কারণ সে শান্তিপ্রিয় দেশ। চলে আসে আমি নর্থ কোরিয়া, সারাদিনই যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, কিম জং ইয়ং আমারই মতো মোটা সোটা লোক একজন, তো সে কি করবে, সে এতটা পরিমাণ গান বানাবে আর এটুকুনি পরিমাণ সে ট্রাক্টর বানাবে। তাহলে প্রথম সমস্যা হোয়াট টু প্রডিউস সলভ হলো। এবার হচ্ছে দ্বিতীয় সমস্যা, ফর হুম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করব সেটাও কিন্তু এ ইন্ডিকেট করছে। কিভাবে ইন্ডিকেট করছে দেখো, কান্ট্রির ক্যারেক্টার, পাবলিকের ক্যারেক্টার, কোন একটা ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টার, এটাকে কিন্তু সে নির্দেশ করছে, কোন একটা মার্কেটের ক্যারেক্টারকে সে নির্দেশ করছে। কিভাবে নির্দেশ করছে, ধরে নিলাম এই ভদ্রলোক যুদ্ধ পছন্দ করে, তাহলে যুদ্ধের জিনিস বেশি তৈরি করবে, বা একটা কমিউনিটি যুদ্ধ পছন্দ করে, তার যুদ্ধের জিনিস তৈরি করবে বেশি। এ চাষবাস শান্তি পছন্দ করে, যুদ্ধের জিনিস কম তৈরি করবে, চাষের জিনিস বেশি তৈরি করবে। তাহলে হোয়াট টু প্রডিউস অ্যান্ড ফর হুম টু প্রডিউস। এবার বিষয়টা হচ্ছে হাউ টু প্রডিউস। দেখো হাউ টু প্রডিউসের প্রশ্নটা কিন্তু এখানে আসে। এইখানে আমি এই কার্ভের আন্ডারে করছি, প্রডিউস করছি, একটু আগে যেটা বললাম যে আমি চাষ করছি, রাইট? এবার চাষ করছি বা বন্দুক তৈরি করছি। এবার বন্দুক আমি যদি ধরো 1900 সালে যে বন্দুকটা তৈরি হয়েছে সেই একই টেকনোলজি ব্যবহার করি, যদি আমি বন্দুক ব্যবহার করি, সে বন্দুক কি আজকে চলবে? চলবে না। আমি লাঙল দিয়ে চাষ করছি, খুরপি দিয়ে জমি করছি, খুঁচিয়ে দিচ্ছি, সেটা চলবে না। আমাকে ট্রাক্টর আনতে হবে, বিভিন্ন রকম আরো আধুনিক যন্ত্রপাতি আনতে হবে যেগুলো চাষের কাজে ব্যবহার হয়। তো যখনই আমার এই যে এটাকে বলা হয় পিপিসি, আমার লেখা উচিত ছিল পিপিসি, তো এই পিপিসি কার্ভ অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভের, এটা যদি আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ PPC1 নাম দিই, এটাকে যদি PPC2 নাম দিই, অর্থাৎ এটা এদিকে শিফট করছে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে কি চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে। সেই কারণেই কিন্তু লেভেল অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন আমার বৃদ্ধি পাচ্ছে, কারণ দিন দিন মানুষের চাহিদা বাড়ছে। তাহলে কি করতে হবে, এই লিমিটেড রিসোর্সকে কাজে লাগিয়ে আমাকে কি করে উৎপাদন করতে হবে। একটা উদাহরণ দিই, দেখো ভিডিও আবার বলছি, ভিডিও একটু বড় হবে, ধৈর্য ধরে দেখো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে, এবং সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আচ্ছা, ধরো এই যে আমাদের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, বা আমাদের যেটা আমাদের যে অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে, বা আমাদের যেটা থার্মাল পাওয়ার স্টেশন আছে, সেখান থেকে তো আমরা কারেন্ট পাই বা বিদ্যুৎ পাই। কিন্তু দিনের শেষে দেখা গেল এগুলো তো লিমিটেড রিসোর্স। আজকে কয়লা দুদিন বাদে শেষ হয়ে যাবে, মায়ের ভোগে চলে যাবে। পেট্রোল দুদিন বাদে শেষ হয়ে যাবে। তারপরে অ্যাটমের যে ওর, সেটা কতটা আছে, সারা পৃথিবীতে হয়তো এইটুকু আছে, সেটাকে সারা বিশ্ব ঘুরে ঘুরে খাচ্ছে। তাহলে আমাকে এমন একটা অল্টারনেট ভাবতে হবে যাতে আমার লোকের বা প্রত্যেকটা মানুষের যে রিকোয়ারমেন্ট, মানুষের যে ডিমান্ড, সেটা যদি আমি ফুলফিল করতে পারি, কিন্তু সেটাকে আমাকে এমন একটা রিসোর্সের ব্যবহার করতে হবে যেটার দ্বারা আমি কিন্তু সেই ডিমান্ডটাকে ফুলফিল করতে পারবো। সেরকম জিনিস কি, ধরো বায়ুকল, বা যেগুলো আমাদের উইন্ড মেশিন যেগুলো আছে সেগুলো আছে। তারপরে ধরো আমার যে সোলার পাওয়ার, অর্থাৎ সূর্যের যে সেলগুলো আছে সোলার পাওয়ার, সেগুলোকে আমরা ব্যবহার করছি। তাহলে সেগুলোর মাধ্যমে কি হচ্ছে, অর্থাৎ টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হচ্ছে, তখন পিপিপি কার্ভটা কিন্তু আমার রাইটওয়ার্ড শিফট করবে।
হ্যাঁ, তবে এই পিপিপি কার্ভ নিয়ে আরো ডিটেলসে কিন্তু আমরা পরেও আলোচনা করবো, আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা ছোট কথা বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো একটা এই জায়গায় একটা পয়েন্টকে কনসিডার করি, আমরা এইরকম জায়গায় পয়েন্টকে কনসিডার করি, তার মানে বুঝতে হবে এই কার্ভের উপর যখন কোনো পয়েন্ট থাকবে তার মানে বুঝতে হবে যে রিসোর্সের যে অ্যালোকেশন বা রিসোর্সটা যেটা বা আমাদের যে সম্পদ আছে সেটার ভাগটা সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে। যখনই এইরকম জায়গায় কোনো জায়গায় পয়েন্ট থাকবে তার মানে বুঝতে হবে যে সেই দেশ বা সেই রাজ্য বা সেই প্রভিন্স যাই কি বলি না কেন, তারা কিন্তু তাদের রিসোর্সকে প্রপারলি ইউটিলাইজ করছে না, অর্থাৎ সেখানে কি তৈরি হচ্ছে, আইডল রিসোর্স তৈরি হচ্ছে। কি বললাম, আইডল রিসোর্স হচ্ছে, অর্থাৎ সেখানে আমার যে সম্পদ সেই সম্পদের পূর্ণ ব্যবহার করছি না। যেমন ধরে নাও কোনো একটা দেশে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম আছে, পেট্রোলিয়ামটাকে আমি ইউটিলাইজ করতে পারি, কিন্তু আমি না থাক আছে আছে, এটা করলে হবে না, তাহলে কিন্তু সেটা আইডল রিসোর্স হিসেবে থেকে যাবে। চলো, আচ্ছা হয়তো একটু বোর হয়ে গেছে এটা দেখে, এবার আমরা মেন জায়গায় চলে আসি, ডিমান্ড। ডিমান্ড কিভাবে এলো, কিভাবে হয়, সেটার কনসেপ্ট আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার যে বিষয়, ডিমান্ড। ডিমান্ড কি? ডিমান্ড ইজ সিম্পলি ইয়োর ডিজায়ার। হোয়াট ইজ ডিমান্ড? ডিমান্ড সিম্পলি ইয়োর ডিজায়ার, অর্থাৎ তোমার ইচ্ছা, যা কিছু তোমার ইচ্ছা সেটাই তোমার ডিমান্ড। দুধ খাবো, ডিমান্ড। রসগোল্লা খাবো, ডিমান্ড। কেউ মাংস খাবে, তার সেটা ডিমান্ড। ফোন কিনবো, ডিমান্ড। ইকোনমিক্সের ক্লাস দেখবো এখন, সেটা ডিমান্ড। উকিলের কাছে যাবো কেসের জন্য, সেটা আমার ডিমান্ড। করোনা হয়েছে, ডাক্তারের কাছে যাবো, হসপিটালে যাবো, সেটা আমার ডিমান্ড। তো এভরিথিং ইজ ডিমান্ড। ক্লিয়ার? আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে এই যে ডিমান্ড বা আমার যে চাহিদা বলি, সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি বললাম? চাহিদার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আমরা আলোচনা করবো, না হলে আমরা ডিমান্ডকে বুঝতেই পারবো না। দেখো, আমি কিছু বোর্ড ওয়ার্ক করলাম। কি কি বোর্ড ওয়ার্ক করলাম? এর ক্যারেক্টারিস্টিক্স বলতে গেলে এই চারটে হচ্ছে এর মেন ক্যারেক্টারিস্টিক্স বা এর প্রধান গুণাবলী। প্রথম হচ্ছে পার্টিকুলার গুডস। পার্টিকুলার গুডস এর জন্যই তো আমি ডিমান্ড করি, একটু আগে যেটা বললাম, ভাত খাবো, মুড়ি খাবো, চাল খাবো, ডাল খাবো, যা কিছু, আমি ভাত খাবো, তো সেগুলো হচ্ছে পার্টিকুলার গুডস। তা আমার কোনো একটা ডিমান্ড থাকে কোনো একটা গুডস এর জন্য, যে কোনো একটা কোনো গুডস এর জন্য, তাই তো? আমি তার মানে বলছি যে একটাই গুডস যেটার জন্য আমি আমার ডিমান্ড, আমি আজকে সারাদিনে যা কিছু চেয়েছি সেগুলো প্রত্যেকটা তো আলাদা আলাদা জিনিস চেয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, তাই ওই জন্য বলছে একটা পার্টিকুলার গুডস বা নির্দিষ্ট দ্রব্য। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমার প্লেস। প্লেসের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ডিমান্ড দু রকমের হয় অ্যাকচুয়ালি, একটু পরে আসছি সেটা। ডিমান্ড দু রকমের হয়, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর একটা হচ্ছে মার্কেট ডিমান্ড। এবার ইন্ডিভিজুয়াল ডিমান্ড কি? ইন্ডিভিজুয়াল ডিমান্ড হচ্ছে আমার ফ্রিজ চাই, ও বললো না আমার ফ্যানই চলবে, ও বললো না আমি তাল পাখার হাত পাখাতেই আমার কাজ মিটে যাবে। এবার বাজার বা মার্কেটটা কিভাবে হচ্ছে, যে এসি চাইছে সে কি করছে, এরকম ধরো 10টা লোক এসি চাইছে, তাহলে এই 10টা লোকের এসি যে 10টা লোককে এক করলে সেটা হবে এসির মার্কেট। 10টা লোক ফ্যানকে পছন্দ করে, তাদের জন্য সেটা হবে ফ্যানের মার্কেট। মার্কেট মানে কিন্তু কোনো জায়গায় কয়েকটা দোকান হয়ে গেল, কয়েকটা জায়গায় কয়েকটা বাড়ি হয়ে গেল, সেটা মানে কিন্তু মার্কেট নয়। মার্কেটের কনসেপ্ট তোমরা যেটা সাধারণত দেখে থাকো যে বাজার মানে বাজার মানে মার্কেট, সকালে যাচ্ছি আলু পটল ঝিঙে কিনছি, না, সেটা মার্কেট নয়। মার্কেট মানে হচ্ছে, আমাদের কনসেপ্টগুলো কিন্তু অনেক ভুল থাকে। মার্কেট মানে হচ্ছে আমার যে ডিমান্ড, সেই ডিমান্ডকে আমি যখন একত্রিত করলে আমার যেটা আসে সেটাকে বলা হয় মার্কেট। মার্কেট কিন্তু কোনো সবসময় যেটা ফিজিক্যাল একটা, বা আমি যদি বলি যে কোনো সবসময় সেটা ট্যাঞ্জিবল ফ্যাক্টর হবে বা যেটাকে স্পর্শ করতে পারি সেটা নয়। মার্কেট ট্যাঞ্জিবল হতে পারে, ইনট্যাঞ্জিবল হতে পারে, দুটোই হতে পারে। স্পর্শ করতে পারি বা স্পর্শ না করে। সফটওয়্যার, ধরে নিলাম সফটওয়্যার, তুমি সফটওয়্যারকে টাচ করতে পারো, তুমি সফটওয়্যারের বিল্ডিংকে টাচ করতে পারো, হয়তো যে যে বিল্ডিং এ বা অফিসে সফটওয়্যার নিয়ে কাজ হচ্ছে সেটাকে টাচ করতে পারো, বাট ইউ ক্যান নট টাচ দ্য পার্টিকুলার সফটওয়্যার। ওকে, বিষয়টা সেটা। তো প্লেস বলতে বোঝায় যে বাজার, তাই তো? আচ্ছা, এই বাজারগত একটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে। দ্বিতীয় হচ্ছে সময় বা টাইম। রবিবারের দুপুর বা রবিবারের সকাল, গরম গরম ফুলকো লুচি, আলুর দম আর রসগোল্লা। দুপুরবেলা খাসির মাংস, ভাত আর লেবু টিপে খেলাম। কি বার? রবিবার। তাহলে একটা টাইম, এই সপ্তাহে
আমার এই সপ্তাহ জুড়ে আমি রোজ গাড়ি নিয়ে যাব, পরের সপ্তাহটায় ট্রেনে যাব, তারপরের সপ্তাহটায় বাসে যাব, এগুলো হচ্ছে আমার ডিমান্ড। আমি এই সপ্তাহের ডিমান্ড হচ্ছে এটা। তাহলে আমার টাইম, অর্থাৎ আমি একদিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, একটা সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, কাল হতে পারে, হোয়াট এভার। 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স যেটা হচ্ছে প্রাইস আর ইনকাম। এই প্রাইস আর ইনকামের মজাটা কি না, প্রাইস আর ইনকামের মজাটা হলো কোনো একটা গুডস কিছু কিনতে গেছো, ধরে নিলাম আমি টিভি কিনতে গেছো বা টেলিভিশন, যাই বলি টেলিভিশন কিনতে গেছো। তো তুমিও টেলিভিশন কিনতে গেছো কোনো একটা ভালো নামি দামি কোনো একটা শপিং মলে কিনতে গেছো, তুমিও টেলিভিশন কিনতে গেছো, আর একজন তোমার সঙ্গে তোমার চেনা পরিচিতি হোক বা যে কেউ একজন কিনতে গেছে। তো এখন সেখানে একটা ধরে নিলাম একটা ভালো এলসিডি একটা টিভি বা এলইডি টিভি রাখা আছে, তোমার পছন্দ হলো, তুমি বললে আমি এটা কিনবো। দাম কত বললো? দাম বললো 30,000। বলছি আমার কিন্তু ইলেকট্রনিক্স গুড সম্পর্কে একটা আইডিয়া কম, তাও আমি বলছি 30,000। আচ্ছা 30,000 বললো। একজন দুটো বায়ার আছে, বা দুজন কিনতে এসেছে, দুজনেরই ইচ্ছা কিন্তু কেনার, দুজন আছে, এ আছে বি আছে। 30,000 কি তার প্রাইস। যে এ তার মাসিক ইনকাম 1,00,000 টাকা, 10, 100, 1000, 10,000, 1,00,000। আচ্ছা, আর যে বি তার মাসিক ইনকাম আমি ধরে নিলাম 35,000 টাকা। বলো তো যার মাসিক ইনকাম 1,00,000 টাকা সে ঝট করে এই 30,000 টাকার টিভিটা কিনে নেবে সেরকম ভাবনা চিন্তা না করে। যার 35,000 টাকা ইনকাম সে দু পা এগোবে, 5 পা পিছিয়ে আসবে। কেন? কারণ ইনকাম আর প্রাইসের যে কম্বিনেশন সেইটার ওপর কিন্তু ডিমান্ড দাঁড়িয়ে থাকে। আমার যে ডিমান্ড সেটা প্রাইস আর ইনকামের যে কম্বিনেশন তার উপরে দাঁড়িয়ে থাকে। আরেকটা কথা বলে দিই, আজকে এতটা বলেই আমি শেষ করব। এর পরের দিনে যে নেক্সট ক্লাসটা যেটা আসবে সেটা হবে আমাদের যে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, মানে ডিমান্ডে যে ডিটারমিনেন্টস গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো, অর্থাৎ যে চাহিদার যে নির্ণায়ক সেগুলো নিয়ে। চলো লাস্ট আজকে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে সবসময় মনে রাখবে একটা ইকোনমি, একটা আমরা হিন্দিতে একটা কথা বলে না, আমি জানি না কথাটা ঠিক মানে ভালো না মন্দ, শুনেছি বলে যে তাম্বু খাড়া হয় 3 বাম্বু পে। তো এই ইকোনমিক্স ইজ জাস্ট লাইক দ্যাট। ইকোনমিক্সের 3টে বংশদণ্ড আছে, অর্থাৎ বাঁশ আছে। 3টে কে আছে? প্রথম হচ্ছে এই ডিমান্ড বাবু, তারপরে হচ্ছে সাপ্লাই বাবু, আর 3 নম্বর হচ্ছে প্রাইস বাবু। এই ডিমান্ড সাপ্লাইয়ের ওপরেই ইকোনমিক্স দাঁড়িয়ে থাকে। যে ডিমান্ড সাপ্লাই বুঝবে না সেই ইকোনমিক্সের জিরো, কিছু বুঝবে না। আর এই যে 3টে সেকশন বললাম যার উপর তাঁবুটা দাঁড়িয়ে থাকছে, এবার তাঁবুটার হাইট কত হবে? তাঁবুটাতে এটুকু হতে পারে, এতটাও হতে পারে, তাকে ডিটারমিন করে এই যে ইনকাম বাবু। তাহলে এই যে ডিমান্ড সাপ্লাই প্রাইস এর যে লাভ ট্রায়াঙ্গেল সেটা সবসময় মনে রাখতে হবে। আর এ হচ্ছে সে লাভ ট্রায়াঙ্গেলের স্টিমুলেটর, হয় না যে লাভ গুরু, যেটা আমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকি। লাভ গুরু মানে লাভ নিয়ে বিভিন্ন রকম কথা বলে, তার মানে আইডিয়া দেয়। ইনি হচ্ছেন তিনি। এই কিন্তু ডিটারমিন করবে যে তোমার যে পারচেসিং পাওয়ারটা কতটা হবে। এখানে আমরা একটা কনসেপ্ট আসবে পারচেসিং পাওয়ার প্যারিটি, এটা পরে আসবে, পরে শেখাবো আস্তে আস্তে। তো ইনকাম কিন্তু ঠিক করে দেয় যে তোমার ডিমান্ড কতটা হবে। এবার এর সঙ্গে অনেক জিনিস থাকে, যেমন ব্যক্তির যে চাহিদা, ব্যক্তির কি পরিমাণ চাহিদা আছে, হয়তো ইনকাম বেশি থাকলে যে তাকে কিনবে তার কোনো মানে নেই, কিন্তু কিপটেলো প্রচুর ইনকাম, সে যা অবস্থাতে ছিল তার টাকা বাড়লে তার অবস্থা সেই থাকবে, বরং আরো কমিয়ে দেবে, না ও আর খরচা করবো না। তো এইগুলো যেগুলো আছে যে ডিটারমিনেন্টস অফ দ্য ডিমান্ড, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের মতো এতটাই। আমি যতটা পড়িয়েছি প্লিজ, হয়তো প্রায় 25-30 মিনিটের কাছাকাছি ক্লাসটা হতে চললো, 25-26 মিনিটের কাছাকাছি। প্লিজ ক্লাসটাকে তোমরা দেখো, একটু ডিটেলসে পড়াচ্ছি সবসময়, একটু পড়ো। কারণ ইকোনমিক্স কোনো এমন ইকোনমিক্স না, যে কোনো বিষয়ই এটা যে শুধু পড়ে নিলাম চ্যাপ্টার ওয়াইজ পাস করে গেলাম শুধু সেটা নয়, কনসেপচুয়াল কোয়েশ্চেনে কিন্তু ফেঁসে যাবে। ওই জন্য প্রত্যেকটা জিনিসকে রিলেট করতে জানতে হবে। ওকে, তো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা দেখো ভিডিওটা, তোমাদের এবং কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগলো। আমি একটা অলরেডি গ্রুপ তৈরি করেছি ইকোনমিক্সের, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা হচ্ছে ইকো উইথ মনীষ বলেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে। সেখানে তোমরা জয়েন করো, কারণ সেখানে বিভিন্ন PDF
বিভিন্ন কোয়েশ্চেন, বিভিন্ন ইনফরমেশনগুলো সেখানে শেয়ার করব। আর এর থেকে বেশি এক্ষুনি এখন পড়ানো সম্ভব নয়, কারণ আমাকে তো অন্যান্য ছাত্রছাত্রীদেরও ক্লাস নিতে হবে, কারণ আমি অফলাইন অনলাইন দুভাবেই তো পড়াই। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।